রূপপুর গ্রামে দিনু নামে এক লোক বাস করত। দিনুর দুইটা বউ ছিল, হীরা ও মুক্তা। হীরা ছিল দিনুর বড় বউ এবং মুক্তা ছিল দিনুর ছোট বউ। বড় বউ, ও বড় বউ, কোথায় গেলে? একটু এদিকে আসো তো। খুব খিদে পেয়েছে, আমাকে কটা খেতে দাও তো। কি রে খোকা, ডাকছিস কেন রে? সকাল সকাল কি হলো তোর? ঘর বাড়ি এমন মাথায় তুলছিস কেন? কি আর হবে মা, আমার খুব খিদে পেয়েছে, কিন্তু বউদের তো কোনো ছায়াই দেখতে পারছি না। সেই কখন থেকে ডাকছি। কি জানি বাপু, তোর বউয়েরা কি আমার কোনো কথা কানে করে নাকি? তাদের যা মন চায় তারা তাই করে বেড়ায়, আমার কোনো কথারই তো দাম দেয় না। হ্যাঁ মা, তাই তো দেখছি। যবে থেকে আমি অসুস্থ হয়েছি সেই থেকেই দেখছি আমার প্রতি ওদের কোনো খেয়াল নেই। ওদের যা মন চাচ্ছে ওরা তাই করছে। দেখ বোঝ এবার, তোকে কতবার বলেছিলাম এদের বিয়ে করিস না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। এবার ঠেলা বোঝ। মা, পুরনো কথা তুলো না তো। এমনিতেই শরীরটা ভালো লাগছে না, তার উপর প্রচন্ড রকমের খিদে লেগেছে। কাটা ঘায়ে নুনের ছিটা না দিয়ে দেখো হীরামুক্তা কোথায় গেছে। হ্যাঁ, তুই তো শুধু পারিস আমার মুখ বন্ধ করতে, নিজের বউদের তো কিছু বলতে পারিস না। মা, যাও তো এখান থেকে। নিজের জ্বালায় নিজে বাঁচি না, তার ওপর তোমার ঘ্যান ঘ্যানানি আর ভালো লাগছে না। তুমি গিয়ে একটু দেখো না। হ্যাঁ দেখছি, আমার হয়েছে যত জ্বালা, সব কিছু তো আমাকেই দেখতে হবে। ওদিকে হীরা আর মুক্তার দুই বউ তাদের বাড়ির পাশের পুকুরে কাপড় কাচ্ছিল। ছোট, আমি এই কাপড়গুলো কেচে দিচ্ছি, তুই ধুতে লাগ, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে দিদি, দাও তাহলে। তাহলে অল্প সময়ের মধ্যেই কাজ হয়ে যাবে, না হলে বাড়িতে না দেখলে মা তো আবার বকাবকি শুরু করবে। হ্যাঁ রে, ওদিকে ওনার ভাত খাওয়ারও সময় হয়ে যাচ্ছে, আমাদের ডেকে বাড়িতে না পেলে সারা বাড়ি মাথায় তুলে ফেলবে। হ্যাঁ দিদি, ওনার স্বভাব তো খুব খারাপ। এতকাল তুমি এমন বদমেজাজি লোকের সাথে কি করে সংসার করেছো? কি যে বলিস না ছোট, তাড়াতাড়ি হাত চালা, না হলে আজ আমাদের রক্ষে থাকবে না। দিদি চলো না এবার, নাও তুমি বালতিটা নাও আর আমি এই বালতিটা নিই। এরপর হীরা আর মুক্তা বালতি ভরা কাপড় নিয়ে বাড়ি ফিরে এলো। শোন ছোট, তুই কাপড়গুলো শুকাতে দে, আমি ওনার ভাত বেড়ে আনি। আচ্ছা দিদি, জলদি যাও, দেখো আবার ঘরে গিয়ে কি অবস্থা, না পেয়ে না জানি লঙ্কা কাণ্ড ঘটিয়েছি না কি জানি। এরপর হীরা রান্নাঘরে গেল এবং মুক্তার ধোয়া কাপড়গুলো দড়িতে নাড়তে লাগলো। মুক্তাকে দেখে মিনতি এগিয়ে এলো। কি নবাব জাদি, ভোর না হতেই কোথায় গিয়েছিলেন? পাড়া খুঁড়ে খুঁড়ে আশ মেঠে না বুঝি? না না মা, আপনি ভুল করছেন, আমরা পাড়া বেড়াতে যাইনি মা, আমরা তো কাপড় ধুতে গিয়েছিলাম। থাক থাক, আর ন্যাকামো করতে হবে না, যত সব অলক্ষীর দল আমার ঘাড়ে এসে পড়েছে। মা, এ কি সব বলছেন আপনি? আমরা দুজনই তো সংসারের জন্য সেই সকাল থেকে ঘাটি, আর আপনি আমাদের অলক্ষী বলছেন? ওই দেখো, কান টেনেছি আর মাথা বেরিয়ে এসেছে। কেন, লক্ষ্মীর কি এমন কাজ করেছো শুনি? নিজে তো এত বছর বিয়ের পরও একটা বাচ্চার মুখ দেখাতে পারোনি, আর ছোটটা এসেই আমার ছেলেকে অসুস্থ করে ফেললো। মা, আপনি আমাদের এত বড় কথা বলতে পারলেন? সৃষ্টিকর্তা যদি আমাদের বাচ্চা না দেয় তাহলে আমাদের কি দোষ? সৃষ্টিকর্তা না দিলে আমরা বাচ্চা পাবো কোথা থেকে? খবরদার, আমার সামনে ন্যাকা কান্না করবে না। যাও যাও এখান থেকে, ধুর, আমি চলে যাই। থাক দিদি, মন খারাপ করো না,
সৃষ্টিকর্তা চাইলে আমাদের বাচ্চাও হবে। চলো তো, ঘরে চলো। কি গো গিন্নি, ও গিন্নি, আরে তোমরা কোথায় গেলে? আজ আমাকে খেতে দেবে না নাকি? সেই কখন থেকে ডেকেই চলেছি, কোথায় তোমরা? হ্যাঁ, এই তো নিয়ে এসেছি। কিছু মনে করো না গো, আমি আর ছোট পুকুর পাড়ে গিয়েছিলাম কাপড় কাচতে, সেই জন্যই তোমার ডাক শুনতে পাইনি গো। না না, কাপড় কাচা তো আসল কথা না। আসল কথা হলো, আমি যখন থেকে অসুস্থ হয়ে বিছানায় পড়েছি তখন থেকেই তোমরা আগের মতো খেয়াল রাখো না আমার। এ তুমি কি বলছো? আমি আর দিদি তো সবসময় তোমার সম্পূর্ণ খেয়াল রাখি। কেন রাখবে খোকা? এখন তো তুই ওদের কারি কারি টাকা দিতে পারছিস না, নতুন শাড়ি কাপড় দিতে পারতিস, তা না হলে কি ওরা তোর স্বার্থের খেয়াল রাখবে? মা, আপনার তো বয়স হয়েছে, সবসময় চেষ্টা করবেন কিভাবে সংসার সুখী করা যায়, তা না সবসময় চেষ্টা করেন সংসারে ঝগড়াঝাটি বাঁধানো যায় কি করে, ছেলের সাথে বৌদির ঝামেলা কি করে বাঁধানো যায়। কি বললে বড় বউ? যত বড় মুখ নয় তত বড় কথা। এত বড় সাহস তুমি কোথায় পেলে? হ্যাঁ, দিদি তো ঠিকই বলেছে। আমরা স্বার্থ যদি দেখতাম তাহলে আপনাদের দুজনকে রেখে কবেই চলে যেতাম। আমরা কাজ করে খেলে আমাদের ভাতের অভাব হতো নাকি? বাবা বাবা, ছোটটাও দেখছি মুখে বুলি ফুটে গেছে, বড়টা কি দেখে দেখে ভালোই শিখেছ তো। না ফুটে আর কতদিনই দম বন্ধ করে থাকবে বলুন? মুখ না ফুটিয়ে তো আপনারা ছাড়ছেন না। কথা বাড়িয়ে কাজ নেই ছোট, চলে আয়। হ্যাঁ দিদি, চলো। দেখলি খোকা, দেখলি তোর বউদের কত বড় সাহস, তোর সামনে আমায় কেমন করে কথা বলে গেল। আহ মা, তুমিও তো কম না, ওদের পিছু লাগতে যাও কেন? ওরা তো ঠিকই বলেছে, সংসারটা তো ওরা দুই বই চালাচ্ছে। হ্যাঁ, যত দোষ তো সব আমার। থাক, আমি তোর বউদের নামে কোনো কথা বলতে যাব না। এইভাবে দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে গেল। আস্তে আস্তে দিনু টাকা ও পর্যাপ্ত চিকিৎসার অভাবে আরো অসুস্থ হয়ে পড়ল। তাদের কাছে ছিল না চিকিৎসা করার মতো টাকা, না ছিল ঘরে কোনো খাবার। দিদি, এভাবে আর কতদিন চলবে? ঘরে তো খাবার মতো কিচ্ছুটি নেই। আমরা এখন খাবো কি, বাঁচবো কি করে? হ্যাঁ রে ছোট, তুই ঠিক বলেছিস। এভাবে হাতে হাত দিয়ে বসে থাকলে তো আর না খেয়ে মরতে হবে আমাদের কোনো একটা কাজ শুরু করতে হবে। আর ওই লোকটিও যে দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ছে, আমাদের যে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। দিদি, ঘরে অসুস্থ স্বামী, বৃদ্ধ শাশুড়ি, এদের রেখে আমরা দূরে কোথাও চেয়েও কাজ করতে পারবো না। আমাদের এই গ্রামের মধ্যেই কোনো কাজ খুঁজে বের করতে হবে। আচ্ছা ছোট, উনি তো আগে চাষ করতেন, তা থেকে যে আয় হতো তা দিয়ে তো আমাদের সংসারটা ভালোভাবেই চলে যেত। হ্যাঁ, তা তো ঠিকই বলেছ দিদি। আচ্ছা ছোট, চল আমরা দুজন মিলে আমাদের ওই পড়ে থাকা জমিটাতে চাষ শুরু করি। যদি ভালোভাবে চাষ করতে পারি তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ দিদি, তা তো ঠিক, কিন্তু আমরা যে চাষ করতে পারি না, আমরা কিভাবে চাষ করব? চেষ্টা করতে দোষ কি? এভাবে না খেয়ে মরার থেকে একটু চেষ্টা করে দেখি না। যদি কিছু করতে পারি তাহলে ঘরে অসুস্থ স্বামী আর বৃদ্ধ শাশুড়িকে খাওয়াতে পারবো। হ্যাঁ দিদি, তা তো ঠিক, কিন্তু চাষ করতে গেলে তো টাকা লাগবে, আর আমাদের কাছে তো কোনো টাকা নেই। আমরা চাষ শুরু করব কি করে? বৌমা, তোমাদের টাকার চিন্তা করতে হবে না, আমার কাছে কিছু টাকা আছে, ওইগুলো দিয়ে তোমরা তোমাদের চাষ শুরু করো। আপনি সত্যি বলছেন মা? হ্যাঁ বৌমা, সত্যি। তোমরা আমায় ক্ষমা করে দিও, আমি তোমাদের কত ছোট করে কথা বলেছি, সব সময় খোঁচা দেয়া ছাড়া কথা বলিনি। তারপরেও তোমরা দুজন আমায় নিয়ে কত চিন্তা করো বলো তো। আমায় তোমরা ক্ষমা করে দিও মা। সিসিমা, আপনি আমাদের মা, আপনি আমাদের কাছে ক্ষমা চাইছেন কেন? আমরা আপনার কথায় কিছু মনে করিনি মা, আমাদের কাছে ক্ষমা চেয়ে আমাদের ছোট করবেন না।
মা, এমন বিপদের সময় আমরা সবাই এক হয়ে কাজ করলে একটা সময় ঠিক বিপদ কেটে যাবে মা। হ্যাঁ রে মা, তোমরা দুজন আমার ঘরের লক্ষ্মী। আজ থেকে আমরা মা মেয়ের মতোই থাকবো, একসাথে মিলেমিশে কাজ করব। তোমরা একটু দাঁড়াও, আমি আমি টাকাগুলো নিয়ে আসছি। ঠিক আছে মা। বড় বৌমা, এই নাও টাকাগুলো। আমার কাছে ছিল 1 টাকা 2 টাকা করে জমিয়েছিলাম। দেখো তো মা, এই টাকাটাই হবে কিনা। হ্যাঁ মা, হয়ে যাবে। মা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন চাষ করে সফল হতে পারি। হ্যাঁ বৌমারা, দোয়া করি তোমরা সফল হও, মন দিয়ে কাজ করবে, দেখবি চেষ্টার ফল কখনো বৃথা যায় না। হ্যাঁ মা, আমরা তাহলে মাঠে গেলাম, দেখে আসি আগে ক্ষেতের কি অবস্থা। চল রে ছোট। হ্যাঁ দিদি, চলো। হীরা আর মুক্তা মাঠের উদ্দেশ্যে বের হলো। মাঠে গিয়ে তারা দেখলো অনেকদিন জমিতে চাষ না করায় সারা জমি আগাছাতে ভরে গেছে। হাই হাই দিদি, আমাদের জমির একই অবস্থা, সারা জমি তো আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ রে ছোট, জমিতে তো অনেকদিন ধরে চাষ করা হয়নি, এই জন্যে জমির এই হাল হয়েছে। চল রে ছোট, কাজে লেগে পড়ি, আগাছাগুলো আগে পরিষ্কার করি। হ্যাঁ চলো দিদি। হীরা আর মুক্তা দুজন মিলে জমির সব আগাছা পরিষ্কার করে ফেলল। বাহ দিদি, দেখতে দেখতে তো আগাছাগুলো পরিষ্কার হয়ে গেছে, এবার জমিটা কোপাতে হবে। হ্যাঁ রে ছোট, তুই দাঁড়া, আমি বাড়ি থেকে 2টো কোদাল নিয়ে আসি। আচ্ছা যাও দিদি, আমি এখানে একটু বসতে লাগি। নে ছোট, তাড়াতাড়ি আয়, ভালো করে কোপাস, মাটিগুলো যেন একসাথে না থাকে, একেবারে আলগা করতে হবে। কি গো, তোমরা আমাদের দিনুর 2 বউ না? জি চাচা। তা তোমরা মেয়ে মানুষ হয়ে মাঠে কেন? কি আর করবো চাচা, স্বামী তো অসুস্থ, বাড়িতে কাজ করার মতো কেউ নেই, এমনকি ঘরে খাবার দাবারও নেই, তাই বাধ্য হয়ে মাঠে কাজে নেমেছি। তা বেশ করেছ মা, তোমরা তো আমাদের গ্রামের সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছ, ইচ্ছা থাকলে ঠিক একটা উপায় বের হয়। চাচা দোয়া করবেন, চাষ করে যেন সফল হতে পারি, অসুস্থ স্বামীর পাশে দাঁড়াতে পারি। হ্যাঁ মা, দোয়া তো করবই। শোনো মা, তোমাদের জমিটা বেশ, তোমরা জমিটা 2 ভাগ করে নাও, 2 ভাগ করে নিয়ে 2 পাশে 2 রকমের চাষ করো। যেহেতু তোমরা নতুন চাষ করবে, যাতে একটাই লোকসান হলে অন্যটা দিয়ে পোষাতে পারো। বাহ চাচা, আপনি তো খুব ভালো বুদ্ধি দিয়েছেন। এই সুন্দর বুদ্ধিটা দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। যা চাষ করব আপনার কথা মাথায় রেখেই করব। আচ্ছা মা, তোমরা কাজ করো, আমি তাহলে গেলাম। ঠিক আছে চাচা। দিদি, জমিতে কি চাষ করব কিছু ভাবলে? আগে জমিটা ভালোভাবে কুপিয়ে উর্বর করতে হবে, তারপর চাষ করার চিন্তা করব। চল বাকি কাজটুকু শেষ করি। আচ্ছা ঠিক আছে, চলো দিদি, এই কাজটুকু শেষ করে নি। আরে ছোট, খুব কষ্ট হয়ে গেছে, চল এবার বাড়ি ফিরে যাই, কাল এসে বাকি কাজ করব। হ্যাঁ দিদি, শরীর আর চলছে না, উফ, হাতে কি ব্যথা গো দিদি। একটু কষ্ট কর ছোট, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হীরা আর মুক্তা বাড়ি চলে আসলো। তারা বাড়ি এসে গা এড়িয়ে দিয়ে বারান্দায় বসলো। মিনতি তাদের জন্য 2 গ্লাস করে পানি নিয়ে এলো। এই নাও তোমরা, এই জলটুকু খেয়ে নাও। আরে মা, আপনি আপনি জল আনতে গেলেন কেন? আমরাই তো নিয়ে খেতাম। মাঠে কাজ করে এমনিতেই তোমাদের অনেক কষ্ট হয়ে গেছে, নাও জলটা খেয়ে গলাটা ভেজাও। আহ, প্রাণটা জুড়ালো। যাও বৌমারা, তোমরা গোসল করে এসো, আমি তোমাদের ভাত দিচ্ছি। কিন্তু মা,
রান্না তো করা হয়নি। কে বলেছে রান্না হয়নি? আমি রান্না করেছি মা। যাও যাও, তাড়াতাড়ি গোসলটা সেরে আসো। মা, বাড়িতে তো চাল ছাড়া কিচ্ছু ছিল না, আপনি তরকারি কোথায় পেলেন? আশপাশ থেকে কটা শাক পাতা এনে রান্না করেছি। যাও তো মা, আর কথা না বাড়িয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। কাল আবার মাঠে যেতে হবে তো। হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন। এরপর তারা দুই বউ গোসল সেরে খেয়ে দিয়ে বিছানায় গিয়ে গা এড়িয়ে দিতে রাত্রির ঘুম নেমে এলো তাদের চোখে। পরদিন সকাল সকাল মিনতি উঠে উঠান ঝাড়ু দিতে শুরু করলো। উঠান ঝাড়ু দেওয়ার শব্দে হীরার ঘুম ভেঙে গেল। না, এই ছোটটাকে নিয়ে আর পারি না। কাল কত কষ্ট করলো, কোথায় ঘুমাবে তা না করে কাক ভরে উঠে উঠোন ঝাড়ু দেওয়া শুরু করেছে। মা, আপনি আপনি কেন ঝাড়ু দিচ্ছেন? কেন বৌমা, তোমরা যদি সংসারের জন্য মাঠে গিয়ে কাজ করতে পারো, তাহলে আমি কেন সংসারের এইটুকু কাজ পারবো না? হোমা, দিদি, এসব কি হচ্ছে? আমি তো আমার চোখ কানকে বিশ্বাস করাতে পারছি না। যা কখনো হয়নি তা এখন কি করে সম্ভব হচ্ছে? হ্যাঁ রে, আমিও তাই ভাবছি। অত অবাক হতে হবে না, যা দেখছো তা সবই সত্যি। তোমাদের আর সংসারের চিন্তা করতে হবে না। আজ থেকে সংসারের সব কাজ আমি সামলাবো, আর তোমরা মন দিয়ে মাঠে কাজ করবে। ঠিক আছে মা, কিছুটা হলেও তো আমাদের কষ্ট কমবে। আমরা তাহলে মাঠে গেলাম। তা দিদি, জমিতে কি চাষ করব কিছু ভেবেছো? হ্যাঁ রে, জমিটা আগে মাছ থেকে দুভাগ করে নিতে হবে। এক পাশে আমি চাষ করব আর এক পাশে তুই চাষ করবি। হ্যাঁ দিদি, রফিক চাচা যেমন বলেছিল। ছোট, আমি ভাবছি ধান চাষ করব, তুই কি করবি? দিদি, আমি পেঁয়াজ চাষ করব, এখন বাজারে পেঁয়াজের খুব দাম। ঠিক আছে, চল তাহলে বাজারে গিয়ে কিছু বীজ নিয়ে আসি। তারা দুই বউ বাজারে গিয়ে বীজ নিয়ে এলো। তাদের জমিতে রোপণ করে দিল। দিদি, এই জমির পেছনে যে কি পরিমাণ কষ্ট করলাম, এমন কষ্ট তো সারা জীবনেও করিনি। হ্যাঁ রে, বেশিরভাগ কষ্টের কাজ তো শেষ। এখন এখন ভালো মতো পরিচর্যা করতে হবে, আর বাকিটা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিতে হবে। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। তারা দু বউ ফসলগুলো মন দিয়ে পরিচর্যা করতে লাগলো। পা দিদি, তোমার ধানগুলো তো খুব সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে গাছে সোনা ধরে আছে। যেমন রং তেমনি ফলন। আমারটা কেমন হবে কি জানি। তোর পেঁয়াজ গাছগুলো তো ভালো হয়েছে দেখছি। তোর পেঁয়াজ গাছের ফলনও খুব ভালো হবে। তাই যেন হয় দিদি, অভাবে সংসারে যেন একটু সুখের দেখা পাই এবার। দেখতে দেখতে তাদের ফসল কাটার সময় চলে এলো। তারা দুই বউ তাদের ফসল কেটে বাড়ি নিয়ে এলো। আরে গিন্নি, তোমরা তো কামাল করে ফেলেছো। এমন ভালো ফসল তো আমি আগে কখনো ফলাতে পারিনি। তোমরা কেমন করে করলে? তুমি কেন? এমন ফসল আজ অব্দি আমাদের গ্রামের কেউ কখনো ফলাতে পারেনি। যেমন পরিমাণে পেঁয়াজ হয়েছে তেমন পরিমাণে ধান হয়েছে। তোমার বউদের ফসলের কথা তো সারা গ্রামের মানুষের মুখে মুখে হয়ে গেছে। হ্যাঁ চাচা, ঠিকই বলেছেন। ওরা খুব পরিশ্রম করেছে। এত পরিশ্রম আমিও করতে পারতাম না। হ্যাঁ রে দিনু, আমি তো নিজের চোখে ওদের পরিশ্রম করা দেখেছি। সংসারের জন্য এমন হাড় ভাঙা খাটুনি করতে আমি কাউকে দেখিনি। খুব ভাগ্য করে এমন দুটো বউ পেয়েছিস তুই। বসুন চাচা, বসে বসে কথা বলুন। না না বৌমা, আমি শহর থেকে লোক এনেছি। ওরা ভালো দামে ফসল কিনে নিয়ে যায়। তোমাদের ফসলগুলো ওদের কাছে বিক্রি করে দাও। তাহলে তো ভালোই হবে, বৌমারা তাদের কষ্টের সঠিক দামও পাবে। তা না হলে বাজারে বিক্রি করতে গেলে ফসলের ন্যায্য দামই পাওয়া যায় না। হীরা মুক্তা খাবার জন্য ধান ও পেঁয়াজ রেখে বাকি ফসল বিক্রি করে দিল। তারা অনেক টাকার ফসল বিক্রি করলো।
এই নাও বৌমা তোমাদের টাকা। দোয়া করি এমন ভাবেই তোমরা সফল হও। আমি গেলাম তাহলে। বাহ দিদি, এত টাকা! এত টাকা তো আমরা একসাথে কখনো দেখিনি গো। আমরা চাষ করে এত টাকা আয় করতে পারবো, এটা তো কখনো ভাবিনি। মা, এই টাকাগুলো আপনি রাখুন। আপনি সাহায্য না করলে আমরা যে কিছুই করতে পারতাম না। আপনি টাকা না দিলে আমরা চাষও শুরু করতে পারতাম না। না না বৌমা, এটা তোমাদের পরিশ্রমের টাকা, এটা তোমাদের কাছেই রাখো। এটা দিয়ে তো সংসার চালাতে হবে, আবার জমিতে ফসলও লাগাতে হবে, খোকাকে চিকিৎসা করাতে হবে তো। হ্যাঁ মা, সবার আগে ওনাকে ভালো একটা ডাক্তার দেখাবো, তারপর অন্য কাজ। ছোট বড় শোনো, একটা কথা বলি। আমি আমার জমিটা তোমাদের দুই বউকে দিয়ে দিলাম। আজ থেকে ওই জমিটা তোমাদের দুই বউয়ের। হ্যাঁ রে খোকা, তুই একেবারে ঠিক কথা বলেছিস। তোমরা মাঠে কাজ করে আরো একটা ভালো কাজ করেছো। মাঠে কাজ করার জন্য আমাদের সংসারের অশান্তিটা দূর হয়েছে গো। তুমি কোন অশান্তির কথা বলছো গো? তোমাদের সাথে মার যে আদায় কাজকলায় সম্পর্ক ছিল সেটা শেষ হয়েছে। আগে তো তোমাদের মার সাথে একটুও বনতো না। তোমাদের এভাবে মিলেমিশে দেখে আমারও খুব ভালো লাগছে গো। হ্যাঁ গো, আমাদের সংসারে আর কোনো সমস্যা নেই। আজ থেকে আমরা সবাই সুখে শান্তিতে থাকবো। হ্যাঁ রে খোকা, আমরা চারজন মিলে সারা জীবন এইভাবে মিলেমিশে থাকবো। কেউ কারো সাথে আর কখনো ঝগড়া করবো না।